আবারও হাসপাতালে ভর্তি সৌরভ গাঙ্গুলি, এবার করোনায় আক্রান্ত বিসিসিআইর প্রেসিডেন্ট। ওমিক্রন কিনা জানা যাবে শিগগিরই, অবস্থা স্থিতিশীল। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রকাশিত বঙ্গবন্ধু ও বিচার বিভাগ নামে মুজিব স্মারকগ্রন্থ এবং ন্যায়কণ্ঠ শীর্ষক মুজিব বর্ষ স্মরণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি যাচ্ছি সেখানে। প্রতিটি সময় তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন, আর মানুষের পাশে দাঁড়াতে যেয়ে বারবার তিনি গ্রেপ্তার হয়েছেন, বন্দী হয়েছেন। আমি হিসাব করে দেখি যে আমি তো বাবাকে বাবা বলে ডাকা, যে বয়সে একটা বাচ্চা বা বাবার হাত ধরে স্কুলে যায়, সে সুযোগটা আমাদের জীবনে খুব কমই এসেছে, আসেনি বলতে গেলে। কেন যেন কারাগারটাই ছিল ওনার ঘর বাড়ি, এরকমই একটা আমাদের ভিতরে। আর আমার মা সবসময় সব কিছু সামলেছেন, আমাদেরকেও যেমন মানুষ করেছেন, রাজনীতির ক্ষেত্রেও তার অবদান রয়েছে। আমাদের যুদ্ধে এবং যে আমরা বিজয় এবং আন্দোলন সংগ্রামে সবসময় তিনি পর্দার আড়ালে থেকে বিশেষ অবদান রেখেছেন। যা 65 সালে যুদ্ধের পরে 6 দফা দিলেন, মাত্র 32 দিনের মধ্যে তিনি 35টা জনসভা করেন, এবং বিশেষ করে কয়েকটি জেলায় যখন জনসভা করেন সেখানে গ্রেপ্তার হন, আবার গ্রেপ্তার হয়ে জামিন পান, সাথে সাথে আবার আর এক জায়গায় বক্তৃতা দেন, ওই বক্তৃতার কারণে আবার গ্রেপ্তার হন। এইভাবেই একবার জেলে একবার বাইরে, এই খেলা চলতে থাকে, এভাবেই তারা হয়রানি করতে থাকে। এরপর 66 সালে 8ই মে নারায়ণগঞ্জের আদমজিতে বিশাল জনসভা 6 দফার পক্ষে। সেই মিটিং থেকে আসার পর সেই রাতেই বাড়ি পুলিশ ঘেরাও দিয়ে ফেলে এবং তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়, এবং একটার পর একটা মামলা। 68 সালে 17 জানুয়ারি আমাদের সেদিন ইন্টারভিউ ছিল ক্যান্টনমেন্ট। আমরা গিয়েছি ঢাকা, বিশেষ করে কারাগারের জেল গেটে যেতে হতো, কিন্তু আমাদের আর ডাকে না ভিতরে, আমরা জানি না কী হয়েছে, কিছু বলেও নি। আমরা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করি, কারণ 68 সালে রাত্রে 18 জানুয়ারি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবকে গোপনে নিয়ে যায় ঢাকা ক্যান্টনমেন্টে এবং সেখানে বন্দি করে রাখে। আগরতলা মামলা দেবার পর যখন প্রথম বিচার কার্য শুরু হয় ক্যান্টনমেন্টের ভিতরে, সেদিন যাওয়ার সুযোগ পেয়েছিলাম। এই প্রথম আমরা জানতে পারি যে তিনি বেঁচে আছেন এবং তার বিরুদ্ধে এই মামলা। এবং তবে এই মামলা দেওয়ার পরে যে গণ অভ্যুত্থান, তার সেই অভ্যুত্থানের ফলে আইয়ুব খান বাধ্য হয় 21শে ফেব্রুয়ারি মামলা প্রত্যাহার করে। 22শে ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবকে মুক্তি দিয়ে বাসায় পৌঁছে দিয়ে যেতে যায়। গণ অভ্যুত্থানের ফলে এটা সম্ভব হয়েছিল, সেই মামলা কিন্তু সম্পন্ন হতে পারেনি। 6 দফার ভিত্তিতে 70-এর নির্বাচন, সমগ্র পাকিস্তানের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় বাঙালি, কিন্তু বাঙালি কখনো পাকিস্তানের শাসনভার নেবে এটা তো মিলিটারি রুল আউটটা মেনে নেয় না, এবং এটা উনি জানতেন যে এটাই হবে। কিন্তু নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে তাদের পক্ষে কে কথা বলবে সেটাই তিনি নিশ্চিত করেছিলেন। এরপর অসহযোগের আন্দোলনে ডাক দেন, ঐতিহাসিক 7ই মার্চের যে ভাষণ, গেরিলা যুদ্ধের জন্য প্রস্তুতি নেবার নির্দেশ দেন। 25শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী গণহত্যা শুরু করলে তিনি তার স্বাধীনতার ঘোষণা, যেটা আগে থেকে রেডি করাই ছিল, এবং তখনকার ইপিআরে সুবেদার মেজর শওকত আলী তার 3 জন সঙ্গী নিয়ে প্রস্তুত ছিল, ওয়্যারলেসের মাধ্যমে সে ভাষণ পৌঁছে দেয়। আর পাকিস্তানি হানাদার বাহিনী যখন গণহত্যা চালিয়ে বিভিন্ন জায়গায়, যেমন আমাদের রাজারবাগ পুলিশ ফাঁড়ি, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পিলখানা আক্রমণ করে, এবং 32 নম্বর তারা আক্রমণ করে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবকে গ্রেপ্তার করে নিয়ে পাকিস্তানেই নিয়ে যায়। আর এরপর আমার মা, আমার ছোটো ভাই রাসেল, রেহানা, আমরাও গ্রেপ্তার হই। 18 নম্বর রোড, বর্তমানে 9-এ, সেখানে 26 নম্বর বাড়ি, একতলা বাড়ি ছিল তখন, ওই বাড়িতে নিয়ে আমাদের বন্দি করে রাখে।
আমরা যুদ্ধে বিজয় অর্জন করি। পাকিস্তানি হানাদার বাহিনী মুক্তিযুদ্ধে পরাজিত হয়, সারেন্ডার করে। তাদের প্রায় 56,000 লোক সেই জন্য বাধ্য হয়ে বঙ্গবন্ধু মুজিব, সেখানে ইয়াহিয়া খানেরও পতন হয়, কারণ আইয়ুবের পতনের পরে ইয়াহিয়া ক্ষমতা নিয়েছিল, জেনারেল ইহা। তারপর এরপরে তিনি মুক্তি পান, দেশে ফিরে আসেন। একটা যুদ্ধবিধ্বস্ত দেশ, তার উপর ছিল একটা প্রদেশ। একটা প্রদেশকে রাষ্ট্রে উন্নীত করা এবং একটি রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান নিজের হাতে গড়ে তোলা, এটা কঠিন দায়িত্ব ছিল। কারণ একটা রাষ্ট্র পরিচালিত হয় যেখানে আইনসভা থাকে, বিচার বিভাগ, প্রশাসন, এর সমন্বয় তৈরি হয়। তিনি কিন্তু ঠিক সেইভাবেই এই রাষ্ট্রটা গড়ে তোলেন। তিনি অল্প কিছু, মাত্র 9 মাসের মধ্যে আমাদের একটা সংবিধান উপহার দেন, বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন রাষ্ট্রের উপযোগী করে গড়ে তোলেন এবং প্রশাসনিক ব্যবস্থাটা একবারে গণতান্ত্রিক উপায়ে তিনি শুরু করেন। এবং এই সংবিধানে মানুষের প্রত্যেকটা মৌলিক অধিকারের কথা নিশ্চিত করা আছে এবং সেটাই সবথেকে বড় কথা। কারণ তিনি 72 সালে জানুয়ারিতে তিনি বলেছিলেন যে স্বাধীন জাতি হিসেবে যদি স্বাধীন সুপ্রিম কোর্ট না থাকে তাহলে সে জাতি পরিপূর্ণতা লাভ করতে পারে না, আনকোট। তো তিনি সেটাই বিশ্বাস করতেন যে দেশের মানুষ ন্যায় বিচার পাবে এবং সেই বিচার ব্যবস্থাটাকে তিনি সবথেকে গুরুত্ব দিয়েছিলেন। 1972 সালে 12ই অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন, আমি কোট করছি, সংবিধান ছাড়া কোনো দেশের অর্থ হলো মাঝিবিহীন নৌকা, হালবিহীন নৌকা। সংবিধানে মানুষের অধিকার থাকবে, অধিকারের সাথে সাথে দায়িত্ব ও কর্তব্যও থাকবে, আনকোট। অর্থাৎ অধিকার যিনি ভোগ করবে তার কিছু দায়িত্ব থাকে, সে দায়িত্ব সম্পর্কেও তিনি সচেতন করেছেন। সংবিধানে জাতিপিতা একটি স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার কথা বলেছিলেন এবং যেখানে সুপ্রিম কোর্ট, অধীনস্থ আদালতসমূহ নিজ নিজ এখতিয়ারের মধ্যে স্বাধীনভাবে আইন অনুসারে বিচার কাজ পরিচালনা করবেন আর দেশের মানুষ ন্যায় বিচার পাবে। সংবিধানের মূলনীতির ভিত্তিতে দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় সহযোগিতা করার জন্য সকলের প্রতি তিনি আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, কোর্ট, দেশে আইনের শাসন কায়েম হবে, কারণ আমরা আইনের শাসনে বিশ্বাস করি, এই জন্য আমরা সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি। তাই আইনের শাসন প্রতিষ্ঠার জন্যই আমরা খুব দ্রুত, আমরা তাড়াতাড়ি সংবিধান দিয়েছি, আনকোট। আইনের শাসন কায়েম হবে, আইনে বিশ্বাস করি। কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয়েছিল? বিচারের বাহিনী নীরবে নিভৃতে কেঁদেছে। 15ই আগস্ট জাতিপিতাকে হত্যা করার পর ইনডেমনিটি অর্ডিন্যান্স পাশ হলো। সেই অর্ডিন্যান্সে দেওয়া হলো যে ওই খুনিদের কোনোদিন বিচার করা যাবে না, ওই হত্যার মামলা করা যাবে না। আমাদের পরিবারের সব সদস্য যখন শাহাদাত বরণ করেন, আমি আর রেহানা বিদেশে ছিলাম। বাংলাদেশে কি ঘটেছিল 75-এ? হত্যা, ষড়যন্ত্র, যার মধ্যে শুধু রাষ্ট্রপতিকেই হত্যা না, একটা পরিবারকে হত্যা। কারবালায়ও বোধহয় শিশু নারীকে এভাবে হত্যা করা হয়নি। কারবালার ঘটনাকেও হার মানিয়েছিল 15ই আগস্টের ঘটনা। আমরা, আমার বাপ মা, ভাই বোন, আমরা 2 বোন সব হারিয়েছে। আমার 15 আগস্ট অনেক হারিয়েছে, এটা যেমন সত্য। কিন্তু বাংলাদেশের মানুষ কি হারালো? বাংলাদেশের মানুষ তো তাদের সব অধিকারই হারিয়েছিল। ক্ষমতায়, যদিও প্রথমে ক্ষমতায় এসেছিল আমার বাবারই মন্ত্রিসভার মন্ত্রী খন্দকার মোস্তাক, সেটাও সংবিধান লঙ্ঘন করেই তার ক্ষমতা আরোহণ। কয়েকজন জুনিয়র অফিসার, তার সাথে উচ্চপদস্থ সামরিক অফিসার জিয়াউর রহমান ওতপ্রোতভাবে জড়িত, এতে কোনো সন্দেহ নেই। এবং তারই প্ররোচনায় এই ঘটনা, এবং এর সঙ্গে যে ষড়যন্ত্রকারী ছিল সেটা এখনও বের করা হয়নি, একদিন সেটাও বের হবে। সেই খুনিরা যখন জাতিপিতাকে হত্যা করলো, মোস্তাক
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিল। আসলে বেঈমান বা মুনাফিক যারা হয় তাদেরকে মানুষ ব্যবহার করে কিন্তু কখনো রাখে না। আসল যে থাকে সে থাকে পর্দার আড়ালে। আমরা সেই পলাশী যুদ্ধের ঘটনাও যদি দেখি, যে তখনও মীর জাফর সেই ব্রিটিশ কোম্পানির সাথে যে ষড়যন্ত্র করে নবাব হওয়ার আশায়, সে কিন্তু ৩ মাসও ক্ষমতায় থাকতে পারেনি। আর আপনারা একটু দেখবেন খন্দকার মোস্তাকও থাকতে পারেনি। পর্দার আড়াল থেকে আসল লোক ক্ষমতা দখলে চলে আসে, সেটা হলো জেনারেল জিয়াউর রহমান। জাস্টিস সায়েম সাহেব তখন রাষ্ট্রপতি। জিয়াউর রহমান তাকে যে বলেছিলেন, আপনি এখন অসুস্থ, আপনি চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর থাকতে পারবেন না, ক্ষমতাটা আবার হাতে দিয়ে দেন। তিনি দিয়ে দিয়েছিলেন ক্ষমতা। জিয়াউর রহমান যখনই চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর হলো, কারণ খন্দকার মোস্তাক তো তাকে সেনাপ্রধান তো করে দিয়ে যায়, যে সেনাপ্রধান হিসেবে রাষ্ট্রপতির কাছ থেকে সেই মার্শাল ল জারি হয়, যে চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটরের সেই দায়িত্বটা জিয়াউর রহমান হাতে নিয়ে নিল। এটা হাতে নিয়েই এরপরে আসলো যে আপনি আর রাষ্ট্রপতি থাকতে পারবেন না, আজ থেকে আমি রাষ্ট্রপতি হলাম। জিয়াউর রহমান রাষ্ট্রপতি হলো ঠিক আইয়ুবের পদক অনুসরণ করে, একাধারে সেনাপ্রধান, অপরদিকে দেশের রাষ্ট্রপতি হিসেবে নিজেকে ঘোষণা দিল। আমাদের আর্মি রুলস এবং অ্যাক্টেও ছিল যে সেনাপ্রধান কখনো নির্বাচন করতে পারবে না, কিন্তু জিয়াউর রহমান সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি হিসেবে নিজেকে ঘোষণাই শুধু দেয়নি, এরপর সে গণভোট দিল, হ্যাঁ না ভোট, সেটার নামে একটা প্রহসন। তারপর আবার রাষ্ট্রপতি নির্বাচনও করলো, এবং সেই নির্বাচনটা যে করেছিল সে তখন ঘোষিত রাষ্ট্রপতি প্লাস সেনাবাহিনী প্রধান। আমার প্রশ্ন যে গণতন্ত্রটা তাহলে কোথায়? আমাদের অনেকেই যে তার পিছনে খুব বাহাবা দিয়ে নেমে পড়লো, হাতে তালি দিয়ে গণতন্ত্র পেয়েছে, তো সেনাপ্রধান এবং ঘোষিত রাষ্ট্রপতি আর্মি রুলস যখন ব্রেক করলো, সংবিধান লঙ্ঘন করলো, তারপরে সে নিয়োজিত হলো ইলেকশন, মানে রাষ্ট্রপতি নির্বাচন। সেই রাষ্ট্রপতি নির্বাচনের প্রহসন দিয়ে ক্ষমতা এসে এরপরে তার দল গঠনের সুযোগ। তখন আর রাজনীতিবিদ হতে আর কোনো লজ্জা থাকলো না, তখন উর্দি খুলে তখন সে দল গঠন। আর ক্ষমতায় উত্তরণ করে তারপরে তার রাজনীতিতে আসা এবং তারপর দল গঠন করলে খুব স্বাভাবিকভাবে, আর এই দল গঠন করতে যে বিভিন্ন দলের নেতা কর্মী, নির্বাচিত প্রতিনিধি যেখানে ছিল, একেবারে মানে সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে শুরু করে সবাইকে তার চাপ দিয়ে দিয়ে দলে ভিড়ানো। আর যে দলে না ভিড়বে তাকে তো শুনতেই হবে বা তাকে ভোগ করতে হবে অত্যাচার, নির্যাতন, মিথ্যা মামলা, নির্যাতন করে করেও অনেককে দলে ভিড়ানো হলো। কাউকে প্রলোভন দিয়ে কেউ লোভে আসলো, কেউ অত্যাচারিত হয়ে আসলো, কেউ নির্যাতিত হয়ে, এইভাবেই দল গঠন। সেই দলটাই হচ্ছে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল হিসেবে প্রতিষ্ঠা লাভ করলো। এর আগে কারো কয়েকটা করে তারপর ওটাকে দাঁড় করাতে পারলো, এবং সেখানে আবার বিশেষ করে শোনা গেল বহুদলীয় গণতন্ত্র, আর সেখানে নির্বাচনের নামে প্রহসন। একটি দল জন্ম হওয়ার সাথে সাথে চলতে শিখলো না, হাঁটতে শিখলো, এ গাছের ছাল ও গাছের বাকল সব দিয়ে একটা দল করে সেই দল আবার নির্বাচনে একেবারে 2/3 মেজরিটি পেয়ে যায়। অর্থাৎ অবৈধভাবে দখল করা ক্ষমতাকে, ভোটের অধিকার ছিনিয়ে নিয়ে সেই ক্ষমতাকে কন্ট্রোলমুক্ত করবার জন্য একটা প্রচেষ্টা। আর ইনডেমনিটি অর্ডিন্যান্স দিয়ে খুনিদের বিচার না করার এই বিচারহীনতার যে কালচার, আমরা কোনো একটা ঘটনা ঘটলে যখন সবাই বিচারের জন্য যখন সকলে দাবি করে, আমার তখন এটাই মনে হয় যে আমরা যারা আপনজন হারিয়েছিলাম, আমরা তো 36 বছর সময় লেগেছিল বিচার পেতে, সেটাও যখন আমরা বেঁচেছিলাম জানি আল্লাহর ইচ্ছা, ক্ষমতায় আসতে পেরেছি। আর ক্ষমতা আসতে পেরেছিলাম বলেই ইনডেমনিটি অর্ডিন্যান্স বাতিলের জন্য আমরা অ্যাপিল করি, আমরা চাই রিট করা হয় মামলা। সেখানে আমি ধন্যবাদ জানাই উচ্চ আদালতকে
উচ্চ আদালত সেখানে সেই জিনিসটা আমলনামায় নিয়ে নেন এবং সেটার উপর তারা এই ইনডেমনিটি অর্ডিন্যান্সটা বাতিল করেন। সেজন্য আমি সবার কাছে কৃতজ্ঞ যারা এই অর্ডিন্যান্স বাতিল করার পদক্ষেপ নিয়েছিলেন। সেটার জন্য অনেক প্রক্রিয়া, অনেক সময় লাগে, এরপর আমরা মামলা করতে সক্ষম হই। তাহলে মামলা করবার জন্য আমরা যারা আপনজন হারিয়েছি আমাদেরকে ক্ষমতায় আসতে হয়েছে। একজন সাধারণ নাগরিক হিসেবে আমার বিচার চাওয়ার অধিকার হরণ করা হয়েছিল, আমার মতো যারা সবাইকে হারিয়েছিলাম। তাহলে গণতান্ত্রিক অধিকারটা ছিল কোথায়? মৌলিক অধিকার কোথায় ছিল? মানুষের অধিকার কোথায় ছিল? আমি যদি বেঁচে না থাকতাম তাহলে আর কোনোদিন, বা ক্ষমতা আসতে যদি না পারতাম তো কোনোদিন আর এই বিচার হতো না। এটাই হলো বাস্তবতা। কোনোদিন এই বিচার হতো না। কেউ ছিল না সাহস করে করে। সেই ইনডেমনিটি অর্থাৎ বিচারহীনতার সংস্কৃতি থেকে যেত, কিন্তু আমাদের সংবিধানে তো ন্যায় বিচার পাওয়ার কথা বলা আছে, কিন্তু সেই বিচার হয়নি। এটা হলো বাস্তবতা। আমরা সরকার আসার পরে বিচার হয়েছে, যদিও এই বিচারের রায় দিতে যে বা বিচার করতে যে উচ্চ আদালতে অনেকেই আমি জানি যে সেই সাহসটা পাননি, একটা পর্যায়ে সরে গেছেন, কেন সেটা আমি জানি না। তারপরেও আমি বলবো যে এই বিচারের রায় আমরা পেয়েছি, এই বিচারের রায় কার্যকর হয়েছে। এখনও কয়েকজন ফিউজিটিভ আছে, তারা পালিয়ে আছে, তাদেরকেও খোঁজা হচ্ছে। সবথেকে বড় কথা, আমেরিকার মতো জায়গা যারা সবসময় ন্যায় বিচারের কথা বলে, গণতন্ত্রের কথা বলে, ভোটাধিকারের কথা বলে, তারা মানবাধিকারের কথা বলে, কিন্তু আমাদের যে মানবাধিকার লঙ্ঘন হয়েছিল, আমরা যে ন্যায় বিচার পাইনি, তারপর যখন এই বিচার হলো সেই খুনিদের আশ্রয় দিয়ে বসে আছে। আমি সরকার আসার পর থেকে বারবার যতজন রাষ্ট্রপতি এসেছে প্রত্যেকের কাছে বারবার অনুরোধ করেছি যে একটা সাজাপ্রাপ্ত আসামিকে আপনারা কিভাবে আশ্রয় দেন, আপনাদের জুডিশিয়ারি কীভাবে আশ্রয় দেন, কীভাবে আপনারা একটা খুনিকে আশ্রয় দেন। এবং যে খুনিটা 15ই আগস্ট যখন আমার সেজুপুকুর বাড়ি আক্রমণ করে, সেইখানে যে গ্রুপটা যায় তার কমান্ডিং অফিসার ছিল ওই রাশেদ। সেই খুনি এখনও আমেরিকায়, তাকে আজ পর্যন্ত কেউ ফেরত দিল না। তা আমেরিকা গণতন্ত্রের জন্য কথা বলে আর খুনিদেরকে আশ্রয় দেয়, প্রশ্রয় দেয় কেন আমি জানি না। তাই নাকি সব থেকে বিশ্বের গণতান্ত্রিক দেশ। তা আমি এতবার প্রত্যেকটা রাষ্ট্রপতির কাছে চিঠি দিয়েছি, বারবার তাদেরকে অনুরোধ করেছি, আমরা বারবার চেষ্টা করেছি। কানাডায় নূর, মেজর নূর, যে ছিল 32 নম্বরে হত্যাকাণ্ডের জন্য যে কমান্ডিং অফিসার হিসেবে কাজ করেছে, ও ফারুক ছিল ট্যাঙ্কের দায়িত্বে, আর নূর ঢুকেছিল ওখানে, সেই ছিল ওখানে কমান্ডিং অফিসার। অথচ সে নূরকে আশ্রয় দিয়ে রেখেছে কানাডা, আর রাশেদ, খুনি রাশেদ এখনও আমেরিকায়। তাদের কাছ থেকে আমাদের আইনের শাসনের ছবকও শুনতে হয়, গণতন্ত্রের কথাও শুনতে হয়, ন্যায় বিচারের কথাও শুনতে হয়। সেটাই আমার কাছে খুব অবাক লাগে। যাও, আমি এটুকু বলতে চাই যে জাতির পিতা সারাটা জীবন তো উৎসর্গ করেছেন এদেশের মানুষের জন্য। তিনি কি চেয়েছিলেন বাংলাদেশে? যেটা আমি নিজে আপনাদের বলি, আজকে একটু আমি সময় নিয়ে বলছি এই জন্য যে কথাগুলি জানার কথা। তিনি যখন সংবিধান দিলেন, সম্পূর্ণ গণতান্ত্রিক অধিকার মানুষের সবাই ভোগ করছে সব কিছু, কিন্তু আপনারা জানেন যে আমাদের মুক্তিযুদ্ধে সবাই তো সহযোগিতা করে নাই, পাশে দাঁড়ায়নি। এবং যে দুর্ভিক্ষটা ঘটানো হয়েছিল, নগদ অর্থ দিয়ে ক্রয় করা খাদ্যের জাহাজ ফিরিয়ে নিয়ে গিয়েছিল, এবং এখানে প্রচেষ্টাই ছিল একটা ঘটনা ঘটাতে নানাভাবে। একদিকে তিনি যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলছেন, আর একদিকে ধ্বংসাত্মক কার্য চলছে। কত দিক সামলাবে একটি মানুষ, কিন্তু তারপরেও তিনি করেছেন। একটা প্রদেশকে রাষ্ট্রে উন্নীত করে, রাষ্ট্রের স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান নিজের হাতে তৈরি করে, প্রতিটি আইন তৈরি করে, প্রতিটি নির্দেশ তিনি দিয়ে গেছেন, নীতিমালা বিধিমালা সব কিছু করে দিয়ে গেছেন। এবং অর্থনৈতিক উন্নয়নের কাজ করে বাংলাদেশ
মাত্র 3.5 বছরের মধ্যে প্রবৃদ্ধি 9 ভাগে উন্নীত করতে সক্ষম হয়েছে। বাংলাদেশ স্বল্পোন্নত দেশের মর্যাদা পেয়েছে। তার ওই সময়টা সর্বক্ষণই তো নানা ধরনের যারা যুদ্ধবিরোধী, যারা স্বাধীনতা বিরোধী, যে শক্তি আমাদেরকে স্বাধীন জাতি হিসেবে দেখতে চায়নি, তাদের চক্রান্ত, এগুলি সত্ত্বেও মাত্র 3.5 বছরের মধ্যে আমরা এই অগ্রযাত্রা করতে সক্ষম হয়েছিলাম। একটা দেশকে, দেশের মানুষকে মানুষ কত ভালোবাসতে পারে আর সেই ভালোবাসা দিয়ে কীভাবে গড়ে তুলতে পারে, সেটাই হচ্ছে প্রমাণ। পৃথিবীর ইতিহাসে বোধহয় এই ধরনের নেতৃত্ব আর পাওয়া যাবে না, যে যিনি শুধু তার নিজের দেশের মানুষকে ভালোবেসে তাদের কল্যাণে কাজ করে গেছেন। এবং তিনি চেয়েছিলেন, তিনি যখন দ্বিতীয় বিপ্লবের ডাক দিলেন এবং সংবিধান লঙ্ঘন করে রাষ্ট্রপতি শাসিত সরকার করলেন, তিনি করতে বাধ্য হয়েছিলেন, কারণ তিনি সারাজীবন আসলে পার্লামেন্টারি সিস্টেমে বিশ্বাস করতেন। কিন্তু তিনি বাংলাদেশের, তার একটা লক্ষ্য ছিল যে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে দেশ গড়ে তুলবেন, তিনি দুর্নীতি দূর করবেন, উৎপাদন বাড়াবেন, দারিদ্র্য বিমোচন করবেন, বাংলাদেশের মানুষের জন্য একটা উন্নত জীবন দেবেন। এবং সেই লক্ষ্য নিয়েই তিনি যে ব্যবস্থাটা এনেছিলেন নির্বাচনে, আমার মনে আছে আমি নিজে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি এটা করলেন, বললেন যে দেখো, বিপ্লবের পরে সব দেশেই একটা বিবর্তন হয়, ফলে যেটা হয় যে অনেক সময় কারো হাতে অতিরিক্ত টাকা হয়ে যায়, তো টাকা আর লাঠির জোরটা নির্বাচন নিয়ন্ত্রণ করে, সেটা যাতে না করতে পারে তার জন্য এমন একটা ব্যবস্থা করে দিচ্ছি যে সাধারণ মানুষ, তারা তাদের হাতে যেন ক্ষমতা থাকে, অর্থাৎ ক্ষমতাটাকে বিকেন্দ্রীকরণ করে তৃণমূল মানুষের কাছে পৌঁছে দেওয়া, তাদের উন্নয়নটা নিশ্চিত করা। পাশাপাশি নির্বাচনের ক্ষেত্রে তিনি বলেছেন কেউ নিজে প্রচার করতে পারবে না, কেউ নিজে একমাত্র ডোর টু ডোর ক্যাম্পেইন বা লিফলেট বিলি করা ছাড়া কিছু করতে পারবে না। ওই দল থেকেই যে কজন ক্যান্ডিডেট হতে চায় তারা ক্যান্ডিডেট হবে, সরকারের পক্ষ থেকে সমস্ত খরচ বহন করা হবে, একটা পোস্টারে সকলের নাম থাকবে, সবাই মানুষের কাছে যাবে, মানুষের কাছে যাবে, মানুষ যাকে পছন্দ করে তাকেই নির্বাচিত করবে। এবং এভাবে এটাই বলছেন, যেভাবে আমরা যদি একটা ইলেকশন করে আসতে পারি, মানুষ যখন তার ক্ষমতা সম্পর্কে সচেতন হবে, ভোটের অধিকার সম্পর্কে সচেতন হবে, কারণ আমাদের দেশে দীর্ঘদিন মিলিটারি ডিক্টেটররা দেশ চালিয়েছিল, আইয়ুব খানের আমলে মৌলিক গণতন্ত্র, সেখানে মানুষের কোনো ভোটের অধিকার নিশ্চিত হয়নি। তো মানুষকে মানুষের ভোটের অধিকারটা নিশ্চিত করার সুযোগটা করে দিতে হবে, সেই জন্যই এই পরিবর্তনটা নিয়ে আসা। আর যখন এটা হয়ে যাবে, আবার আমরা ফেরত চলে যাব আমাদের পার্লামেন্টারি সিস্টেমে। ক্ষমতা কুক্ষিগত করা বা ক্ষমতা কেড়ে নেওয়া বা ক্ষমতাকে রাজতন্ত্র কায়েম করা, এরকম কোনো চিন্তা কারোর ছিল না। আমরা ছোটোবেলার থেকে রাজনীতি করেছি, স্কুল কলেজ জীবনের, ইউনিভার্সিটি জীবনেও রাজনীতি করেছি, কখনো ভাবিনি কোনো বড় দায়িত্ব নিতে হবে। আমাদের একটাই চিন্তা ছিল, আমার বাবা যে কাজটা হতো তার পাশে থাকা, দেশের মানুষের অধিকারের জন্য সংগ্রাম করা। কাজে ক্ষমতার লোভ থাকলে তো তিনি অনেকবার মন্ত্রী হতে পারতেন, প্রধানমন্ত্রী হতে পারতেন, সেটা তো তিনি করেননি। তিনি তৃণমূলের মানুষ, সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন করতে চেয়েছিলেন এবং গণতন্ত্রের একটা ভিত্তি রচনা করতে চেয়েছিলেন। আমি জানি হয়তো এই কারণে অনেকে, যারা যে 2-4 জন আপত্তি করেছিলেন বা ভিতরে যারা হয়তো ক্ষমতা পাওয়ার পর, আমি আমাদের আওয়ামী লীগের তখনকার অনেক এমপি অনেকের কথাই বলবো, যে যারা তখন নিজেদেরকে একটু দুর্বল মনে করতো বা ভাবতো যে আমরা বোধহয় নির্বাচন করে আসতে পারবো না, আর ওই সিস্টেম হলে তো তাদের আসার কোনো সুযোগই থাকবে না, সেরকম একটা ভয় বোধহয় ছিল কারো কারো। সবথেকে বড় কথা হলো যে এই সিস্টেমে 2টা নির্বাচন হয়। একটা ছিল কিশোরগঞ্জে, সেখানে সৈয়দ নজরুল ইসলাম সাহেব বাংলাদেশের, তিনি তখন উপরাষ্ট্রপতি, তার ভাই নির্বাচন করে পরাজিত হন একটা স্কুল মাস্টারের কাছে। আর একটা ইলেকশন হয়েছিল বোধহয় সিলেটে, সেখানে একটা সাধারণ মানুষ নির্বাচনে জয়ী হয়ে আসে। তো ওই সিস্টেমটা যদি একবার করতে পারতেন, আর সে দেশের জনগণ যখন তার ভোটটা যে কত শক্তিশালী সে সম্পর্কে সচেতন হতে পারত, তাহলে এ দেশে আর কখনো দুঃসময় আসতো না। কিন্তু 75 পরে কি ঘটনা ঘটেছে, বারবার কু হয়েছে দেশে, 19-20 বার কু হয়েছে দেশে।
আর প্রতিটি কুতে হাজার হাজার সামরিক বাহিনী, মুক্তির যোদ্ধা একে একে তারা নিহত হয়েছে। আর সেই জিয়াউর রহমান, তাকেও কিন্তু ওইভাবেই মৃত্যুবরণ করতে হয়েছে। এরপরে যে আসলো সেও জেনারেল এরশাদ, আর এক সামরিক শাসক। তারপরে যিনি আসলেন তিনিও ওই সামরিক ছাউনির থেকেই, অর্থাৎ ক্ষমতাটা ছিল ক্যান্টনমেন্টের ভিতরে। যদি আপনারা একটু বিচার করে দেখবেন একমাত্র আমার বাবা ছিলেন এই মাটির সন্তান, অর্থাৎ এই মাটিতে যার জন্ম, ক্যান্টনমেন্টের বাইরে ক্ষমতায়। আর 96 সালে প্রথম আমি আসলাম, ক্যান্টনমেন্টের বাইরে ক্ষমতাটা নিয়ে আসা, জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া সেনা ছাউনি থেকে, সেটুকু করতে পেরেছি। পাশাপাশি বিচার বিভাগের অধিকারের জন্য, বিচার বিভাগের উন্নয়নের জন্য বা দেশের মানুষের সামনে কী করেছি সেটার আমি এত বেশি বলতে চাই না। তবে আমি এটুকু বলবো যে যেহেতু আমার বাবা চাইতেন স্বাধীন বিচার ব্যবস্থা, আমরা সরকারে এসে সেই স্বাধীন বিচার ব্যবস্থা আমরা নিশ্চিত করেছি। আমি ক্ষমতা আসার পর দেখলাম ড্রাফট উইং নাই, আমরা ড্রাফট উইং করে দিলাম। সেখানে বিচারকদের মাত্র হাতে গোনা 7 জনের বেশি বিচারক বসতে পারতেন না। অ্যানেক্স ভবন করে দিয়ে অর্থাৎ 40টা চেম্বারের ব্যবস্থা করে দিলাম। পাশাপাশি প্রত্যেকটা জেলা কোর্টগুলি নতুনভাবে গড়ে তোলা, এবং এর পরের বার তো আমরা এসে আরও কাজ করে দিয়ে গেছি, সেটা আপনারা জানেন। অর্থাৎ মানুষ যেন ন্যায় বিচার পায় সেদিকে লক্ষ্য। পাশাপাশি পাকিস্তান আমলে যে আইন ছিল জুডিশিয়াল সার্ভিসে মহিলারা অংশগ্রহণ করতে পারবে না, জাতির পিতা সে আইন পরিবর্তন করে সুযোগ দিলেন, কিন্তু আমি এসে দেখলাম আমাদের উচ্চ আদালতে কোনো মহিলা নেই। করোনায় আক্রান্ত হয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি। স্থানীয় সময় মঙ্গলবার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর তাকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম। আগের দিন হালকা জ্বর এলে চিকিৎসকদের পরামর্শে করোনার পরীক্ষা করা হয় তার। প্রাথমিক রিপোর্টে পজিটিভ এলে কলকাতার উডল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে সৌরভের দ্বিতীয়বার কোভিড টেস্ট করানো হলে তাতেও ফলাফল পজিটিভ আসে। চিকিৎসকদের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম জানায় বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে। সৌরভের ওমিক্রন পরীক্ষা করা হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। শ্রী সৌরভ গাঙ্গুলি বিসিসিআই প্রেসিডেন্ট এবং ফর্মার ইন্ডিয়ান ক্রিকেট ক্যাপ্টেন আমাদের এখানে কোভিড পজিটিভ স্টেটাস নিয়ে ভর্তি হয়েছেন। মেডিকেল বোর্ড তৈরি হয়েছে, ডক্টর দেবী শেঠি এবং ডক্টর আফতাব খানের সাথে আমরা কনসালটেশনে আছি। এদিকে করোনা আক্রান্ত হওয়ায় উদ্বিগ্ন সৌরভ সমর্থক ও সাধারণ মানুষ। আমরা সবাই বাঙালি, আমাদের গর্বের জিনিস তো সৌরভ, আমরা সবাই চিন্তিত। আশা রাখি যে দাদা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ভারতীয় ক্রিকেটকে, বাংলার ক্রিকেটকে এবং বিদেশের ক্রিকেটের জগৎকে দাদার এখন অনেক কিছু দেওয়ার আছে। দাদা তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার আমাদের মধ্যে আসুক, এটা আমরা সবাই চাই এবং এটাই প্রার্থনা করি। এদিকে সৌরভের করোনা শনাক্তের পর তার পরিবারের অন্য সদস্যদেরও নমুনা পরীক্ষা করা হয়। সৌরভ অসুস্থ হলেও তার স্ত্রী ডোনা ও কন্যা সানা ভালো রয়েছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো। তাদের দুজনেরই করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। এর আগে গেল বছর জুলাইয়ে সৌরভের ভাই স্নেহাশিস গাঙ্গুলি করোনায় আক্রান্ত হয়েছিলেন। সে সময় তার পরিবারের সবাইকে থাকতে হয়েছিল হোম কোয়ারেন্টাইনে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। এ ছিল আন্তর্জাতিক সময়ে। সঙ্গে থাকুন সময়ের।